আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটি তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। তোমাদের অর্থনীতি বিষয়ক যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে অষ্টম সপ্তাহে, তার একটি নমুনা উত্তরপত্র নিয়ে ভিডিওটি তৈরি করা। যারা পূর্ববর্তী অ্যাসাইনমেন্টগুলো এখনো করনি, ডিসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে চাইলে তোমরা অ্যাসাইনমেন্টগুলো করে নিতে পারো। তো প্রথমে চলো আমরা তোমাদের অ্যাসাইনমেন্টের প্রশ্নটি দেখে নিই। শিক্ষার্থীরা, স্ক্রিনে তোমরা প্রশ্নটি দেখতে পাচ্ছ। তোমাদের এটি হচ্ছে অর্থনীতি বিষয়ের দ্বিতীয় অ্যাসাইনমেন্ট। এর আগে তোমাদের আরেকটি অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছিল। এবারে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে প্রথম অধ্যায় থেকে অর্থনীতি পরিচয়। তোমাদের অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে এটি, প্রথম অধ্যায় অর্থনীতি পরিচয়। নির্ধারিত কাজটি লক্ষ্য করো। আমরা কি উৎপাদন করব, উৎপাদনে কি প্রযুক্তি ব্যবহার করব, উৎপাদিত পণ্য কাদের জন্য প্রযোজ্য। এই প্রশ্নগুলোর উত্তর প্রদানই হচ্ছে এক এক দেশের এক এক অর্থনৈতিক ব্যবস্থার প্রধান কাজ। এই সম্পর্কে 300 শব্দের মধ্যে একটি প্রবন্ধ লিখো। প্রবন্ধে তোমার কী কী থাকতে হবে দেখো সংকেতগুলো। একটি সূচনা থাকতে হবে, বিভিন্ন অর্থব্যবস্থার বর্ণনা থাকতে হবে, বিভিন্ন অর্থব্যবস্থার মধ্যে তুলনা থাকতে হবে, উপসংহার থাকতে হবে। এখানে কিছু নির্দেশনা দেওয়া আছে এবং মূল্যায়ন রুবিক্স দেওয়া আছে। মূল্যায়ন রুবিক্সটা লক্ষ্য করো। 4টি অর্থব্যবস্থা সঠিকভাবে উপস্থাপন করতে হবে, 4টি অর্থব্যবস্থার বৈশিষ্ট্যের বিবরণে যথাযথ থাকতে হবে, 4টি অর্থব্যবস্থার মধ্যে তুলনার যৌক্তিকতা থাকতে হবে। তো এই বিষয়গুলো ঠিকমতো থাকলে তোমার অ্যাসাইনমেন্টটা সঠিকভাবে মূল্যায়ন করা হবে। তাহলে চলো আমরা এখন নমুনা উত্তরপত্রটি দেখে নিই। প্রথমে আমরা লিখব সূচনা। আজকের যে অর্থনীতি আমরা পড়ি তা পূর্বে এতটা জটিল ছিল না। সনাতন বা আদিম সমাজে মানুষের জীবনযাপন ছিল অত্যন্ত সহজ সরল। খাবার দাবার, কাপড় চোপড় এবং বাড়িঘর এসবই ছিল মানুষের মৌলিক চাহিদা। দ্রব্য সামগ্রী বিনিময়ের রীতি ছিল খুব সীমিত। মূলত মানুষের কায়িক পরিশ্রম ছিল উৎপাদনের একমাত্র উপকরণ। সমাজে কোনো শ্রেণীভেদ ছিল না। 10 মিলে করি কাজ, হাড়ি চিতি নাহি লাজ। এই ছিল আদিম সমাজের মূল মন্ত্র। উৎপাদন ও ভোগ ছিল ওই সমাজের প্রধান বিষয়। হজরত মুসা আলাইহিসসালামের সময় অর্থাৎ 2500 খ্রিস্টপূর্ব হিব্রু সভ্যতার যুগে ধর্মগ্রন্থে বা দর্শনের বইয়ে অর্থনীতি বিষয়ে সরলভাবে কিছু আলোচনা হতো। আইন, ধর্ম, নৈতিকতা, দর্শন এবং অর্থনীতি তখন একসঙ্গে আলোচিত হতো। অর্থনীতি বিষয়ে আলাদা কোনো অস্তিত্ব ছিল না। উৎপাদন, ভোগ ও দৈনন্দিন সংসার পরিচালনা বিদ্যাকে তখন অর্থনীতি বলা হতো। এতটুকু লিখলে হয়ে যাবে সূচনা। আমরা পরবর্তী সংকেতে চলে যাই। দেখো, আমাদের দ্বিতীয় সংকেত ছিল বিভিন্ন ধরনের অর্থনৈতিক ব্যবস্থা বা ডিফারেন্ট টাইপস অফ ইকোনমিক সিস্টেমস। আমরা জানি অর্থনীতি হচ্ছে চয়ন বা নির্বাচনের বিজ্ঞান। এটাও আমরা শিখেছি যে অর্থনীতি সীমিত সম্পদ ব্যবহার করে সর্বোচ্চ উৎপাদন, সর্বোচ্চ ভোগ এবং সর্বোচ্চ কল্যাণ সাধনের জন্য সঠিক পথটি বাছাই করার নিরন্তর চেষ্টা চালায়। সেজন্য অর্থনৈতিক ব্যবস্থা সর্বদা 3টি প্রশ্নের উত্তর খুঁজছে। ক, আমরা কি উৎপাদন করব এবং কি উৎপাদন করব না, যেমন আমরা কি বন্দুক উৎপাদন করব নাকি কাপড় উৎপাদন করব। খ, আমরা যা উৎপাদন করতে চাই তা উৎপাদন করার জন্য কি ধরনের প্রযুক্তি বা যন্ত্র ব্যবহার করব। কাপড় কি আমরা শ্রম নিবিড় প্রযুক্তি তার দিয়ে তৈরি করব নাকি পুঁজি নিবিড় মেশিনে তৈরি করব। গ, আমরা যা উৎপাদন করব তা আমাদের কাদের জন্য করব, কারা এটা ভোগ করবে। তো এখন আমরা কিছু বিভিন্ন ধরনের অর্থনৈতিক ব্যবস্থা সম্পর্কে আলোচনা করব। প্রথমেই দেখো ধনতান্ত্রিক অর্থব্যবস্থা বা ক্যাপিটালিস্টিক ইকোনমি। এই ব্যবস্থায় উৎপাদনের উপাদানগুলো ব্যক্তি মালিকানাধীন এবং প্রধানত বেসরকারি উদ্যোগে সরকারি হস্তক্ষেপ ছাড়া স্বয়ংক্রিয় দাম ব্যবস্থার মাধ্যমে যাবতীয় অর্থনৈতিক কার্যক্রম পরিচালিত হয়। এ ধরনের অর্থ ব্যবস্থাকে ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থব্যবস্থা বলে। তারপর দেখো ধনতান্ত্রিক অর্থব্যবস্থার বৈশিষ্ট্যগুলো লিখতে হবে। 1 নম্বর হচ্ছে সম্পদের ব্যক্তি মালিকানা। ধনতান্ত্রিক অর্থনীতিতে সমাজের অধিকাংশ সম্পদ বা উৎপাদনের উপকরণগুলো ব্যক্তি মালিকানায় থাকে। ব্যক্তি এগুলো হস্তান্তর ও ভোগ করে থাকে। 2, ব্যক্তিগত উদ্যোগ। ধনতন্ত্রের অধিকাংশ অর্থনৈতিক কর্মকাণ্ড যেমন উৎপাদন, বিনিময়, বন্টন, ভোগ প্রভৃতি ব্যক্তিগত উদ্যোগে পরিচালিত হয়। এসব উদ্যোগে সরকারের হস্তক্ষেপ একান্তই কাম্য নয়। 3, অবাধ প্রতিযোগিতা। এ ব্যবস্থায় দ্রব্য ও সেবা উৎপাদনে প্রথমে অনেক ফার্ম অবাধে প্রতিযোগিতা করে, ফলে তখন দ্রব্যের দাম কম থাকে এবং নতুন নতুন আবিষ্কার সম্ভব হয়। 4, স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা। বাজারে ক্রেতা ও বিক্রেতার দর কষাকষির মাধ্যমে দ্রব্যের দাম নির্ধারিত হয়। 5 হচ্ছে মুনাফা অর্জন। ধনতন্ত্রের উৎপাদক সর্বোচ্চ মুনাফা অর্জনের জন্য উৎপাদন করে। 6, ভোক্তার স্বাধীনতা। প্রত্যেক ভোক্তা তার নিজস্ব পছন্দ, ইচ্ছা ও রুচি অনুযায়ী অবাধে দ্রব্য ক্রয় ও ভোগ করতে পারে। ভোক্তার চাহিদা ও মুনাফার সুযোগ অনুযায়ী উৎপাদনকারী দ্রব্য সরবরাহ করে থাকে। 7 হচ্ছে আয় বৈষম্য। ধনতান্ত্রিক সমাজে বিত্তবান ও সাধারণ জনগণের আয়ের মধ্যে বৈষম্য বেশি থাকে। 8, সরকারের ভূমিকা।
এই ব্যবস্থায় সরকার আইন শৃঙ্খলা রক্ষা, দেশ রক্ষা, সম্পত্তির অধিকার রক্ষায় নিয়োজিত থাকে। আমরা পরবর্তী অর্থনৈতিক ব্যবস্থা দেখে নিই। সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা দেখো। সমাজতান্ত্রিক অর্থনীতিতে সমাজের অধিকাংশ সম্পদ উৎপাদনের উপাদানের উপর রাষ্ট্রের বা সমাজের মালিকানা প্রতিষ্ঠিত থাকে। অধিকাংশ শিল্প কারখানা ও উৎপাদন প্রতিষ্ঠানের মালিক সরকার বা সমাজ এবং সেগুলো সরকারি বা সামাজিক নির্দেশে পরিচালিত হয়ে থাকে। কোন কোন দ্রব্য কি পরিমাণে, কিভাবে এবং কার জন্য উৎপাদিত হবে তা সরকার বা রাষ্ট্র নির্ধারণ করে। তারপর দেখো সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্য। 1 নম্বর হচ্ছে সম্পদের রাষ্ট্রীয় বা সামাজিক মালিকানা। সমাজতান্ত্রিক অর্থনীতিতে অধিকাংশ সম্পদ, জমি, কলকারখানা, খনি ইত্যাদি ও উৎপাদনের উপাদানগুলোর মালিকানা হলো সরকার, সমবায় প্রতিষ্ঠান, যৌথ সামাজিক দল ইত্যাদি রাষ্ট্রের অধীনে কাজ করে থাকে। 2 হচ্ছে কেন্দ্রীয় পরিকল্পনা। রাষ্ট্র বা সরকার কেন্দ্রীয়ভাবে সকল পরিকল্পনা করে থাকে। 3 হচ্ছে ভোক্তার স্বাধীনতার অভাব। সমাজতন্ত্রে অধিকাংশ ক্ষেত্রে ভোক্তারা সরকার ও কেন্দ্রীয় পরিকল্পনা নির্ধারিত উৎপাদিত দ্রব্যাদি ভোগ করে থাকে। 4 হচ্ছে অবাধ প্রতিযোগিতার অভাব। অধিকাংশ ক্ষেত্রে সরকারি উদ্যোগে উৎপাদন পরিচালিত হওয়ায় সেখানে বহু সংখ্যক বেসরকারি উদ্যোক্তার অবাধ প্রতিযোগিতা থাকে না। এবং 5 হচ্ছে ব্যক্তিগত মুনাফার অনুপস্থিতি। আমাদের পরবর্তী অর্থনৈতিক ব্যবস্থা হচ্ছে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা, যে অর্থ ব্যবস্থায় ব্যক্তি মালিকানা ও বেসরকারি উদ্যোগের পাশাপাশি সরকারি উদ্যোগ ও সামাজিক নিয়ন্ত্রণ বিরাজ করে তাকে মিশ্র অর্থ ব্যবস্থা বলে। অর্থাৎ এই অর্থ ব্যবস্থায় ব্যক্তিগত ও সরকারি উদ্যোগ সম্মিলিত ভূমিকা পালন করে। পৃথিবীর অধিকাংশ দেশে মিশ্র অর্থ ব্যবস্থা বিদ্যমান, যথা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, বাংলাদেশ ও ভারত ইত্যাদি। তারপর দেখো মিশ্র অর্থনৈতিক বৈশিষ্ট্য। 1 নম্বর হচ্ছে সম্পদের ব্যক্তিগত, সমবায় ও সরকারি মালিকানা। 2 নম্বরে আছে ব্যক্তিগত উদ্যোগ। 3 নম্বরে আছে সরকারি উদ্যোগ। 4 নম্বরে আছে মুনাফা অর্জন। 5 নম্বরে আছে ভোক্তার স্বাধীনতা। এই ব্যবস্থায় ভোক্তা সাধারণ দ্রব্য ক্রয় বিক্রয় ও ভোগের ক্ষেত্রে অবাধ স্বাধীনতা ভোগ করে। তারপর আমাদের সর্বশেষ অর্থনৈতিক ব্যবস্থা হচ্ছে ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা বা ইসলামিক ইকোনমিক সিস্টেম। ইসলামী অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো হচ্ছে 1 নম্বর ইসলাম ধর্মে বিশ্বাস। ইসলামী অর্থনীতির মূলনীতিমালায় ইসলাম ধর্মে বিশ্বাসীদের ধর্মীয় দর্শন, ধর্মগ্রন্থের বিধান ও ধর্মীয় প্রচলিত তথা বিধিবিধান অনুযায়ী প্রণীত ও পরিচালিত হয়। 2 নম্বরে আছে সুদমুক্ত আমানত। ইসলামী অর্থনীতিতে সুদ গ্রহণের স্বীকৃতি নেই, এখানে ব্যাংক ব্যবস্থায় সুদমুক্ত আমানতের ব্যবস্থা করা হয়। 3 নম্বরে আছে জাকাত ও ফিতরা। এই ব্যবস্থায় জাকাত ভিত্তিক বন্টন ব্যবস্থা প্রবর্তন করা হয়েছে। এই লক্ষ্যে জাকাত ও ফিতরার মাধ্যমে ধনীদের নিকট থেকে অর্থ গ্রহণ করে তা দরিদ্রদের মধ্যে বন্টন করা হয়। তারপর দেখো বিভিন্ন ধরনের অর্থনৈতিক ব্যবস্থা পার্থক্য। এখানে দেখানো হয়েছে ধনতান্ত্রিক ও সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার মধ্যে পার্থক্য। তোমরা অনুরূপভাবে ইসলামী এবং মিশ্র অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে পার্থক্য লিখবে। তো পার্থক্যের বিষয়গুলো দেখো কি আছে। সংজ্ঞা আছে, অর্থনৈতিক ব্যবস্থা আছে, সামাজিক শ্রেণী বিন্যাস রয়েছে, অবাধ প্রতিযোগিতা রয়েছে। ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা এবং সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা এর প্রত্যেকটা বিষয়ের মধ্যে পার্থক্য বিরাজমান, তা আমরা এখানে দেখেছি। যেমন অবাধ প্রতিযোগিতার ক্ষেত্রে দেখো ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় স্বয়ংক্রিয় বাজার ব্যবস্থা বা অবাধ প্রতিযোগিতা বিদ্যমান, আর সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থায় স্বয়ংক্রিয় বাজার ব্যবস্থা বা অবাধ প্রতিযোগিতা কিন্তু নেই। আবার দেখো অর্থনৈতিক ব্যবস্থা ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার ক্ষেত্রে বাজার ব্যবস্থা বিদ্যমান, জনগণ উৎপাদনের উপকরণ সমূহের মালিক, আর সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থায় উৎপাদনের উপসমূহের মালিকানা রাষ্ট্র বা কেন্দ্রীয় সরকারের। তো এই হচ্ছে পার্থক্যগুলো। অনুরূপভাবে তোমরা মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা এবং ইসলামী অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে একটি পার্থক্য তৈরি করে লিখবে। তারপর দেখো আমরা সর্বশেষ উপসংহারটা দেখে নিই। উপসংহার: এভাবে ইসলামিক, ধনতান্ত্রিক, সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা বৈশিষ্ট্যগত কারণে একে অপরের চেয়ে পৃথক। ইসলামিক দৃষ্টিকোণ থেকে ধনতান্ত্রিক অর্থনীতিতে অর্থনৈতিক স্বাধীনতার পরিমাণ মাত্রাতিরিক্ত, আবার সমাজতান্ত্রিক অর্থনীতি তা খুবই সংকীর্ণ। ইসলামী অর্থ ব্যবস্থা একটি তথ্য অর্থ ব্যবস্থা, অর্থনীতিকে কাম্যস্তরে সীমিত করে। তো শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের 8ম সপ্তাহে অর্থনীতি বিষয় যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে তার একটি নমুনা উত্তরপত্র। তোমরা অ্যাসাইনমেন্টটি করে ফেলবে। যারা অন্যান্য অ্যাসাইনমেন্টগুলো করোনি, ডিসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে চাইলে তোমরা অ্যাসাইনমেন্টগুলো করে ফেলতে পারো। তো আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবে। আল্লাহ হাফেজ।